অবশেষে জট কাটলো লক্ষ্মীর ভান্ডারে। ময়নার কথা বলছি, ময়নায় সেখানে জট কাটলো লক্ষ্মীর ভান্ডারে। অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ফেব্রুয়ারি মাসের, যদিও আগের 5 মাসের টাকা কিন্তু বকেয়া। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের কাছে জানবো। সুজিত, জটটা কোথায় ছিল? তখন জটটা কোথায় ছিল তার খোঁজ করছেন প্রশাসনিক কর্তারা। জেলা থেকে রাজ্য সব জায়গায় কিন্তু তোলপাড় হচ্ছিল এবং হচ্ছেও এখনও। কারণ কিছুটা স্বস্তি কি না, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক পঞ্চায়েত সদস্য। তারপর দেখা গেল ফেব্রুয়ারির টাকা ফেব্রুয়ারি মাসে পেয়েছেন, কিন্তু বাকি যে 5 মাস আগের সে টাকা কিন্তু তারা পাননি। অর্থাৎ আংশিক জট কেটেছে, তাতেই স্বস্তি ফিরেছে। যখন কিনা 500 টাকা বাড়ার ঘোষণার পর সব জায়গায় আনন্দের ছবি, তখন ময়না তমলুকের এই এলাকার কিন্তু 2টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্য ছবি ছিল। কারণ তারা গত 6 মাস ধরে যারা প্রাপক তারা কিন্তু পাচ্ছিলেন না, আচমকাই বন্ধ হয়েছিল। কিন্তু কারণটা কি, সেই কারণ অনুসন্ধানে নেমে টেকনিক্যাল ত্রুটির কথা বলছিলেন একদিকে রাজ্য প্রশাসন, অন্যদিকে জেলা প্রশাসন। কিন্তু এলাকায় সেটা নিয়ে চাপ বাড়ছিল, সেই চাপ এবং তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ। এবং তখনই কিন্তু দেখা গেল এই যে বর্ধিত যে ঘোষণা, তার পরপরই তারা 1 মাসের জন্য তাদের টাকা পেলেন ওই মহিলারা, যারা কিন্তু এই 2টি গ্রাম পঞ্চায়েত ময়নার সেখানেই বসবাস করে। কিন্তু বাকি টাকাগুলো নিয়ে এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু জট পুরোপুরি কাটবে এমন আশা করছে। এমনটাই আশাবাদী একেবারেই। কি কারণে দেয়নি এটা বলতে পারবো নি। আমরা গেছিলাম ওই ভিডিও অফিসেতে, সেখানে যে বলছে তুলে নিচে টাকা ঢুকিয়ে দিব। মূলমাঠ আজকে আমার যা বলছে যে টাকাটা ঢুকে গেছে। 6 মাস বন্ধ, এই মাসে আমাদের লক্ষ্মীর টাকা ঢুকছে 1,500 করে। কি কারণে বন্ধ হয়েছে ও কথাটাই তো বলতে পারবো না। ময়নার 14,700 লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিশিয়ারি মাতৃশক্তিগণ লক্ষ্মী ভাণ্ডার থেকে দীর্ঘ 6 মাস ধরে বঞ্চিত ছিল। 29শে জানুয়ারি মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে আজকে সকালে দেখলাম বাগচা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মাতৃশক্তিগণ এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মাতৃশক্তিগণ সহ ময়নার যারা বঞ্চিত ছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা রানিং হয়েছে। বাজেটে যে 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার, আজকে বাচ্চা গুজিনা সব বেনিফিশিয়ারি টাকা পেয়েছে। এখন 1 মাসের দেওয়া হয়েছে, এরিয়ার প্রায় 5 মাসের বাকি আছে। সে আশা করি পোর্টালে ডিস্টার্ব ছিল, ডিস্টার্বগুলো ঠিক করা হচ্ছে। আশা করি সেটা খুব দ্রুত গতিতে সেটাও ছিল। এবার দাদাগিরি শওকত সঙ্গীদের, আইএসএফ কর্মীদের আবাস সার্ভেতে সেখানে বাধার অভিযোগ, সার্ভেতে বাধার অভিযোগ। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ সামনে আসছে। কল্যাণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কল্যাণের থেকে জানবো। কল্যাণ, অভিযোগটা ঠিক কি এবং কি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়? একেবারেই প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি গতকালকেই কিন্তু ঘটকপুকুরের প্রাণগঞ্জ এলাকায় সেখানে শওকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কারভাবেই জানিয়েছিল কি যে যারা গত পঞ্চায়েত ভোট লোকসভা ভোটে বিরোধী করেছে তাদেরকে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তারই পাশাপাশি যে সরকারি ঘর আসছে সেই ঘর কিন্তু দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন। সেই ঘটনার পর আজকেই যখন ভুমরু এলাকায় ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি প্রতিনিধিরা তারা যখন ঘরের সার্ভে করতে গিয়েছিল, সেই সময় এলাকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা দেখে যারা তৃণমূল কর্মী তাদের ঘরগুলো সার্ভে করাচ্ছিল, যারা আইএসএফ কর্মী রয়েছে এলাকায় তারা যারা ঘর পেয়েছে তাদের ঘরগুলি সার্ভে করতে দিচ্ছিল না বলেই কিন্তু অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রতিবাদ করে আইএসএফ কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলা আনে। তবে এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু হচ্ছে গুরুতর। আজকেই জমি কমিটির পক্ষ থেকে ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে কিন্তু একটি ডেপুটেশনও দেওয়া হয়েছে শওকত মোল্লা যে বক্তব্য রেখেছে তারই পরিপ্রেক্ষিতে। তবে এই যে ঘটনা আজকের ভুমরুতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পর কিন্তু যথেষ্ট এলাকা উত্তপ্ত হয়ে উত্তেজনা থাকায় একেবারেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে, আর জনগণের ট্যাক্সের টাকাই সরকারের প্রকল্প রূপায়িত হয়। সেখানে একটা ঘর
একটা গ্রামে তৃণমূল করে যারা তারাই পাবে, পাশাপাশি সাধারণ অন্য মানুষ যারা অন্য দলে ভোট দেয় তারা পাবে না। আর এটা কোনো একজন নেতা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে মাইকে বলছে, ভাবা যায় কতটা অসুস্থ এরা। আর তার কারণ হিসাবে এইসব তৃণমূলের নেতা নেতৃত্বরা পাড়ায় ঢুকে সার্ভে করছে, করে যারা তৃণমূল করে তাদের নামগুলো বসাচ্ছে, অন্যদের নামগুলো বাদ দিচ্ছে। আগে আমাদের ঘরে কি আমরা এখানে ক্ষমতায়, আমাদের পঞ্চায়েত ক্ষমতায়, আমাদের মাঝে রাজ্য, আমাদের জেলা, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের আমরা ঠিক করবো কাদের ঘর ঠিক আগে দেবো। আইএসএফ এর আমরা ঘর দেবো না, আইএসএফ যারা করবে তাদের ঘর হবেই না, এটা আমাদের আমাদের গ্রামের সিদ্ধান্ত। কত বড় আইএসএফের বড় হুনো, তার কোনো ঘর হবে না, কোনো ঘর হবে না। আর এবার নজর রাখবো মাদক কাণ্ডে নাম হুমায়ুনের বেআইয়ের। মাদক মামলায় নাম বেআই এবং ভাইয়েরও। তদন্তে প্রায় 11 কোটির সম্পত্তির হদিশ। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে জানবো। প্রণব, তদন্তে নেমে তো চক্ষু চড়ক গাছ, প্রায় 11 কোটির সম্পত্তির হদিশ পাওয়া গেছে। একদমই তাই। দেখো, লালগোলা থানার পুলিশ তোমার বিশেষ তদন্ত করে, যেহেতু তার মাদক কাণ্ডের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এই শরীফ শেখ, হুমায়ুন শেখ, যে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, এবং তারই যে সম্পত্তি লালগোলার 3টে এলাকাতে প্রায় 11 কোটি টাকার একটি লজ বাড়ি এবং ব্যবসা কেন্দ্র, একটি স্কুল বাড়ি এবং যে বাড়িটায় বসবাস করে, এই 3টে সম্পত্তিকে সিল করে দেওয়া হলো। এবং এনডিপিএসের যে মামলার তারই এতে তোমার এই 3টে বাড়িকে আজকে সিল করে দেওয়া হয়। এবং হুমায়ুন কবির যে ভরতপুরের যে বিধায়ক, তারই মেয়ের বিয়ে হয়েছে ওই শরীফ শেখের ছেলের সঙ্গে। যদিও তোমার হুমায়ুন কবিরের দাবি যে তাকে যেহেতু রাজ্য সরকার কোনো রকমভাবেই দমাতে পারছে না, সেই কারণে মেয়ের ওপরে তবে পুলিশের সূত্রের দাবি যে এই শরীফ শেখের যেহেতু মাদকের কারবারির সঙ্গে যুক্ত ছিল এবং সেই মাদক কারবারির টাকাতেই এই ধরনের সম্পত্তি তৈরি করেছিল এবং সেই সমস্ত সম্পত্তিগুলোকেই সিল করা হয়েছে। তবে হুমায়ুন কবিরের যিনি শ্বশুরবাড়ির, তাদের পরিবারের দাবি যে আইন মোতাবেক, আইনের মাধ্যমেই আর কি তারা মোকাবিলা করবেন, বর্তমানে হাইকোর্টে যাবেন এই পুলিশের বিরুদ্ধে এবং পুলিশ আরো সম্পত্তির খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে, সেদিকেই নজর রয়েছে। কেন এসছে সেটা পুলিশকে জিজ্ঞাসা করুন। আপনাদেরকে কাগজ দেখালো তো, পুলিশকে জিজ্ঞাসা করুন। কাগজটা তো দেখালো আপনাদের, কাগজ দেখালো, সেটা দেখানো, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে তো জিজ্ঞাসা করুন না। আপনারা জানেন না? না, জানি না। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। আমি অনুভব বিশ্বাস, মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের বিচিত্রা সহায়িকা বইগুলির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা নয়, আরো 7 দিন স্ক্রুটিনির জন্য সময় বাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। তাহলে ভোট কবে? এই প্রশ্নটাই সাধারণ মানুষের মনে, এবং ভোট ঘোষণা কবে নাগাদ হতে পারে? সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, ইতিমধ্যেই 7 দিন সময় বাড়ানোর নির্দেশ, সেই 7 দিনের পরে আরো সময় লাগবে কিনা, কি মনে করা হচ্ছে ভোট কবে? সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে ভোটের ঘোষণা কবে নাগাদ হতে পারে? দেখো, এক্ষেত্রে আমরা যে বিষয়গুলি রীতি বা রেওয়াজ যেটা রয়েছে নির্বাচন কমিশনের আমাদের সাধারণ নির্বাচনগুলি পরিচালনার প্রশ্নে, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের 2 সপ্তাহের মধ্যে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসে এবং রাজ্যে ভোটের প্রস্তুতি কীরকম কী সেটা তারা জরিপ করে যায় এবং তারপর তারা আদর্শ আচরণবিধির মধ্য দিয়ে ভোট ঘোষণা করে এবং সেই প্রক্রিয়াটা করতেও প্রায় 2 সপ্তাহ সময় লাগে বলেই বিগত সাধারণ নির্বাচনগুলোতে এমনই নজির উঠে এসছে। সেই জায়গা থেকে 21শে ফেব্রুয়ারি বা তারপরে যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়, সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই যে প্রক্রিয়াটা বললাম, কমিশনে ফুল বেঞ্চ আসা, প্রস্তুতি খতিয়ে দেখা, কারণ ইতিমধ্যে ম্যাকিন্টোশ বান তারা বিভিন্ন বুথের পরিকাঠামো যেগুলি জরিপের কাজ করতো সেই সংস্থা বদল হয়েছে, এনবিসিসি এখন তার সেই কাজ করছে। এই অবস্থায় মনে করা হচ্ছে মার্চ মাসের দ্বিতীয়
সপ্তাহের শেষের দিকে বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে, খুব দ্রুত ভোট ঘোষণা হলে। এবং যদি মনে করে কমিশন একেবারে ফেব্রুয়ারি মাসে লাস্টেই ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরপরই কমিশনের বেঞ্চ আনবে, সেটাও মিনিমাম 1 সপ্তাহ লাগবে। কাজে দ্বিতীয় সপ্তাহের শেষ বা তৃতীয় সপ্তাহের ভোট ঘোষণা হতে পারে। এক্ষেত্রে আরও একটা বিষয় এক্ষেত্রে কমিশনকে ভাবাচ্ছে, তা হলো 8 মে 2021 আমাদের রাজ্যের এই যে বর্তমান যে বিধানসভা, সেই বিধানসভার অর্থাৎ রাজ্যের আইন প্রণয়ন কক্ষ সেটা কাজ করা শুরু করেছিল, সেটাকে ফাঁকা রাখা যায় না। কাজেই 7 মে বা 8 মে এর মধ্যে এই ভোটিং প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যপালের কাছে যে দলই ক্ষমতায় আসুক না কেন তার রাজ্যপালের কাছে যাবে, সরকার তৈরির আবেদন জানাবে। এই প্রক্রিয়া করতেও 7 দিন সময় তোমার ছাড়তে হবে। সেক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহটা সেই প্রক্রিয়া যদি রেখে দিলে এপ্রিল মাসের মধ্যে ভোট গুটিয়ে আনতে হবে। কাজেই মার্চের দ্বিতীয় সপ্তাহে যদি ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে ন্যূনতম বলা হয় 28 দিন, সর্বোচ্চ 45 দিনের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার এটা হচ্ছে রীতি বা নিয়ম বা যে আইনও রয়েছে আমাদের। কাজেই সব থেকে কম 28 দিনের মধ্যে ভোট করতে গেলেও সব থেকে বেশি হচ্ছে 45 দিন, এপ্রিল মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া করিয়ে ফেলতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো, যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে এবং আইন অনুযায়ী সেটাকে ডিসাইড করতে হবে। এই ডিসিশনটাও ফাইনাল ডিসিশনটা নেবে ইআরও। মাইক্রো অবজারভারদের নিয়ে আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেখানেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এরকমটাই বলা হচ্ছে, মাইক্রো অবজারভারদের 10 দিনের ট্রেনিং, রাজ্যই মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারবে, রাজ্যের সরকারি অফিসাররাই। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে, আরও বিস্তারিত জানতে চাইব মাইক্রো অবজারভারদের ভূমিকা তাহলে কি হলো এবার। দেখো, 4 ফেব্রুয়ারি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধান বিচারপতি বেঞ্চে সওয়াল করে তিনি পরিষ্কারভাবে কোট আনকোট হোয়াটসঅ্যাপ কমিশন বলে তিনি তোপ দেখেছিলেন এবং একই সঙ্গে তারা কিভাবে বেআইনি কাজ করছে সেটার উদাহরণ দিতে গিয়েই এই মাইক্রো অবজারভারদের ভূমিকা তিনি সামনে নিয়ে আসেন। কি বিষয়টা ছিল, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যখন নির্বাচন কমিশনের কাছে গেছে, এই বিষয়টি কিন্তু বারবার সরব হয়েছে যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যে কোনো বিধানসভার ভোটার লিস্টের চূড়ান্ত কথা বলবেন তিনি, অর্থাৎ তিনিই হচ্ছেন আলটিমেটাম, অর্থাৎ এক্ষেত্রে ইআরও পদ। কিন্তু দেখা যাচ্ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের মাইক্রো অবজারভার হিসেবে কমিশন নিয়ে এসেছিল, এই মাইক্রো অবজারভাররাই ভোটারের অর্থাৎ লগ ইনে ঢুকে গিয়ে ভোটারদের তথ্য সেগুলো যাচাই করা বা সেগুলো দেখার কাজ করতেছিল, যেটা ইআরওর কাজ, সেই কাজটাই করছিল এই মাইক্রো অবজারভাররা। কিন্তু তারা শুধুমাত্র অ্যাসিস্ট করতে পারে, কাজেই ইআরওদের কাজে কার্যত সমান্তরাল একটা নজরদারি চালাচ্ছিল এবং কোথাও কোথাও ইআরওদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা এনজয় করছে মাইক্রো অবজারভাররা। এটা ছিল অভিযোগ। আজ সুপ্রিম কোর্ট উভয় পক্ষের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সেটাকে দেখার পর এই মাইক্রো অবজারভারদের থেকে বেশি দক্ষ, বেশি প্রশিক্ষিত রাজ্য যে 8505 জনের অফিসারের তালিকা দিয়েছে, মনোজ পান্ত সদ্য প্রাক্তন আমাদের রাজ্যের মুখ্য সচিব, তিনি বলেন এই অফিসারদের মধ্যে 65% গ্রুপ বি র্যাঙ্কের অফিসার রয়েছে। কাজেই এই অফিসারদের মধ্যে যারা মাইক্রো অবজারভার পদের জন্য ফিটেস্ট বা এইআরও পদে ফিটেস্ট, সেটা কমিশন ব্যবহার করবে এবং সেটার জন্য কাল বিকেল 5টার মধ্যে তাদের রিপোর্ট করতে হবে এই 8505 জন সংশ্লিষ্ট ডিই অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, এবং তারপর তাদের স্বল্প সময়ের ট্রেনিং এবং তারাই শুনানির প্রক্রিয়া, স্কুটিনি বা এই কাজগুলির মধ্যে নিয়োজিত হবে। এটা সুপ্রিম কোর্ট। তাহলে এই যে মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছিল তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই যে তুমি বললে লগ ইন করে তার মধ্যে ঢুকে বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা করছিল ভোটারদের সম্পর্কে, যারা যদি তৃণমূলের চক্রান্তের কথা বলি, যারা শিকার হয়েছেন তাদের ক্ষেত্রে আবার কি তাদের হিয়ারিং হবে বা তাদের তথ্যগুলো আবার নতুন করে পরীক্ষা করা হবে? দেখো, এই বিষয়টা যদি সুপ্রিম কোর্ট সরাসরি আদেশের মধ্যে দেয়নি, কিন্তু তৃণমূলের অভিযোগটা যখন সত্যতা পেয়েছে, মান্যতা পেয়েছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নতুন করে তারা নিশ্চয়ই রিপ্রেজেন্টেটিভ দেবে কমিশনের কাছে এবং এখন কমিশনের বিবেচনা সাপেক্ষ। কমিশন এখন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 80% কাছাকাছি নাকি এই হিয়ারিং পর্ব শেষ হয়ে গেছে। মূল সমস্যাটা ছিল এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন তালিকায়। বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি এ রাজ্য থেকে বিলং করে সুপ্রিম কোর্টে রয়েছেন কো জজ হিসেবে। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 37 টাকায়।
পুনর্বহাল রইল খড়গপুর পুরসভার পুরনো বোর্ড। হাইকোর্টের নির্দেশে পুনর্বহাল পুরনো বোর্ড। 22শে জানুয়ারি আমরা জানি পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশে খড়গপুর পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসকের হাতে দায়িত্ব চায়। আর আজ বিচারপতি তিনি ঠিক কি নির্দেশ দিয়েছেন সরাসরি জানবো। শঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, আজ বিচারপতির ঠিক পর্যবেক্ষণ কি ছিল, নির্দেশ কি? একদম পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে এই যে প্রশাসনকে বসানো হয়েছে, এই যে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর যে বসিয়ে দিয়েছিল তা বলা গেছে যে তাতে রায়তে যে এইভাবে এটা চলে না, ফলে যারা নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছেন তাদেরকে অধিকার দিতে হবে। এবং এরপরেই তিনি নির্দেশ দেন যে এই যে নগর উন্নয়ন দপ্তর যে নির্দেশিকা দিয়েছিল যে খড়গপুর পৌরসভা বোর্ড ভেঙে দেওয়া হবে, তা কার্যত বলা যায় যে পুনর্বহাল করেছে, ফলে স্বস্তি ফিরেছে কাউন্সিলরদের মধ্যে। তোমাকে জানিয়ে রাখি যে 22শে জানুয়ারি এই খড়গপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কলকাতা পুর নগর উন্নয়ন দপ্তর তারা চিঠি পাঠিয়ে জানিয়েছিল যে এই যে খড়গপুর পুরসভার যে চেয়ারপারসন তিনি কাজ করতে ব্যর্থ হয়েছেন, সাফাই, জঞ্জাল এবং যে পানীয় জল তা দিতে ব্যর্থ হয়েছে, ফলে তারা এইখানে প্রশাসন বসিয়ে দিয়েছিল। এরপরেই বিরোধীরা এই মামলা নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্ট তারা জানিয়ে দিয়েছে যে এই যে রায় দিয়ে তারা যে প্রশাসন বসিয়ে দিয়েছিল তা কার্যত অন্যায়ভাবে বসানো হয়েছিল। যেভাবে হঠাৎ একটা নোটিশ আমরা পেলাম 19 ডিসেম্বরে, ওটা কাউন্সিলরকে শোকজ করেছে সামান্য কিছু ত্রুটি নিয়ে। 21শে জানুয়ারি হঠাৎ পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে একটা লেটার এলো যে বোর্ড অফ কাউন্সিলরকে ডিসলভ করা হচ্ছে, মানে 35টা কাউন্সিলরই আর কাউন্সিলর থাকছে না, পুরো বোর্ডকে পুরো ভেঙে দেওয়া হয়েছে। আজকে এইটা মানে করে দেওয়ার জন্য 3 লক্ষ মানুষ পরিষেবাতে বঞ্চিত। আমরা খড়গপুরের মানুষের চিন্তা ভাবনা করে আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি, এটাকে পুরো বাতিল করে দেওয়া হলো। অ্যাজ ইট ইজ আজ থেকে যা ছিল বোর্ড যেরকম ছিল, কাউন্সিলররা যেরকম ছিল সেরকমই থাকবে। নদিয়ায় চাষের জমি বিবাদ ঘিরে রীতিমতো বোমাবাজি। নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার সীমানায় ভাগীরথীর চরে বোমাবাজি, কিন্তু এই বোমাবাজির কারণ কি, কারা জড়িত? রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, বোমাবাজির সাথে কারা জড়িত এবং কি কারণে এই উত্তেজনা, কি কারণে গন্ডগোল? দেখো, প্রথমে তোকে ভৌগোলিক অবস্থানটা বলি যে একদিকে নদিয়া, অন্যদিকে পূর্ব বর্ধমান। নদিয়ার শান্তিপুর ব্লকে হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, অন্যদিকে শান্তিপুরে পূর্ব বর্ধমানে কালনার নতুন চর, একটা কলডাঙ্গা এলাকা। দীর্ঘদিন ধরে এখানে ভাগীরথী ভাঙনের ফলে নতুন চর তৈরি হয় ভাগীরথী একেবারে মাঝখানে। সেইখানেই কিন্তু দুপাশেরই কৃষকরা তার চাষাবাদ করছিলেন এবং সবটাই খাস জমি, কারণ ভাঙনের ফলে জমি যেখানে গিয়ে চর তৈরি হয়েছে সেখানে দুপক্ষ থেকে চাষাবাদ করা হচ্ছিল এবং এই জমি নিয়ে দুপাশের 2 জেলার কৃষকদের মধ্যে একটা অশান্তি দীর্ঘদিন ধরে ছিল। এবং আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে, বিএলআর পক্ষ থেকে জেলার সীমানা অর্থাৎ জমির সীমানা মাপার চেষ্টা হচ্ছিল। তার পরবর্তী সময় দুপুরের দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কালনার দিক থেকে কৃষকরা তারা বোমাবাজি করে, এমনকি জমিতে যে ফসল রয়েছে সেই ফসল পর্যন্ত নষ্ট করে দেয়। এবং শান্তিপুরে কৃষকদের যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে একটা অশান্তি তৈরি হয়েছে এবং দুপাশের কৃষকদের জমি ভেঙে সেখানে চর তৈরি হয়েছে, যে চরের মধ্যে সবাই চাষাবাদ করতো। কিন্তু কালনার দিক থেকে অর্থাৎ পূর্ব বর্ধমানের দিক থেকে বারবার বিষয়টি নিয়ে কিন্তু অশান্তি তৈরি করা হয়েছিল। আজকেও একই চিত্র, বোমাবাজির পর্যন্ত ঘটনা ঘটে। পরবর্তী সময়ে কালনা এবং শান্তিপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে পরিবেশ থমথমে থাকলেও জমির যে বিবাদ, যে অশান্তি, সেটা কিন্তু মেটেনি এবং এই বিবাদ কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এবং ভাগীরথীর চরের যে চর, সেই চরকে কিন্তু চাষাবাদ করছে দুপাশের কৃষকরা, জানিয়ে কিন্তু বিবাদ এবং আজকের এই বোমাবাজি, জানিয়ে এই বিবাদ একেবারেই। হ্যাঁ, বোমাবাজি করে একটা বোম মেরেছে ওরা এখানে এবং দূরদূরি করেছে, সামনাসামনি সব আটকে হলে লেগে যেত। ওরা যে জমির অধিকারী বলছে তার সপক্ষে কোনো কাগজপত্র আপনাদের দেখাচ্ছে? এখনো কোনো সপক্ষে কোনো কাগজপত্র দাখিল করেনি। জলা জমি, ওটা জলের তলা ছিল। এখন আজকে আপনাদের ফসলের কি কি ক্ষতি করেছে? আমাদের গমের মধ্যে সে হাল দিয়েছে ওরা, হ্যাঁ, কালিজিরা নষ্ট করেছে এবং ধান রুইতে দিচ্ছে না। যে আতঙ্ক বলতে কি, বর্তমান যে পরিস্থিতি, বোমা বানানো দেখলে মানুষ আতঙ্ক হবেই। কতজনের জমি আছে একটা আনুমানিক? তা এখন তো 20-25 জন, 25 জনের। সবই আপনাদের নিঃসিংহপুরের? হ্যাঁ, সব নিঃসিংহপুরের। কোন পাড়া? নতুন।
নতুন গ্রামের তা আপনারা বরাবর চাষ করে আসছেন, তো হঠাৎ করে ওরা কি দাবি করছে? এই গাছ ওদের বলছে ওদের হ্যাঁ আমরা কাজ করবো। বোম ফেলেছে? হ্যাঁ বোম বোম বাবা বোম এখনো ব্যাগ ঝুলি কতগুলো বোম? মুঠো ব্যাগ হাফ ব্যাগ হবে। অন্যদিকে নদিয়ার দিকে নজর রাখবো, কারণ নদিয়ায় সেখানে জলঙ্গির চর থেকে মাটি চুরি, জলঙ্গির চরে মাটি মাফিয়া দৌরাত্ম্য। নদিয়ার গোপালনগরে জলঙ্গির মাটি চুরি দিনে দুপুরে প্রকাশ্যে কিভাবে সম্ভব? সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সমীরের থেকে জানবো। সমীর, মাটি মাফিয়ার দৌরাত্ম্য এভাবে চলছে, প্রশাসনের নজরে কি কিছুই আসছে না? দেখো, স্থানীয়দের কিন্তু এমনটাই দাবি যে প্রকাশ্য দিবালোকে এইভাবে জলঙ্গি নদীর চর থেকে মাটি কেটে সেই মাটি পাচার করা হচ্ছে ইট ভাটায়। এবং এই যে এলাকা নদিয়া থানারপাড়া থানা এলাকা, এর পাশ দিয়ে জলঙ্গি নদী এবং ওপারে মুর্শিদাবাদ এবং জলঙ্গি নদীর চর থেকে মাটি কেটে সেই মাটি কিন্তু পাচার করা হচ্ছে মুর্শিদাবাদের ইট ভাটায়। প্রকাশ্য দিবালোকে এইভাবে কাজ করলেও কিন্তু প্রশাসন নিষ্ক্রিয়। অবশ্য আজকে যখন আমরা এই খবর সম্প্রচার করি, এরপরেই আমরা নদিয়ার অতিরিক্ত জেলা শাসক ভূমি দপ্তরের তার প্রতিক্রিয়া জানতে চাই। তিনি কিন্তু জানান ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতিমধ্যে কিন্তু একটা টিম তদন্ত গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখা যায় কি ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে সরব হয়েছে পরিবেশ প্রেমীরা। তাদের দাবি যে এইভাবে যদি অবৈধভাবে মাটি কাটা হয় জলঙ্গি নদীর পাড় থেকে, সেক্ষেত্রে যেমন রাজস্বের ক্ষতি হচ্ছে, এর পাশাপাশি জলঙ্গি নদীর বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, জলঙ্গির পাড়ে ভাঙন ধরবে এবং চাষের ক্ষতি হচ্ছে এবং এর ফলে কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ কৃষিজীবী মানুষ এবং এলাকার বাস্তুতন্ত্র যেমন ক্ষতি হচ্ছে, এর পাশাপাশি জলঙ্গির ভারসাম্য কিন্তু হারাচ্ছে। একেবারেই কিছু অসাধু ব্যক্তি জেসিবি দিয়ে ট্রাক্টরের সহযোগিতায় সেই মাটি কেটে পাচার করছে। শোনা যাচ্ছে যে এলাকার কিছু মাটি মাফিয়ারা যারা ইটভাটায় এই মাটিগুলো বিক্রি করছে, তার ফলে ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতি, নদীর গতিপথ ক্ষতিগ্রস্ত হবে এবং যদি কেউ প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে এই মাটি মাফিয়ারা হুমকি দিচ্ছে। তার ফলে এলাকাবাসী মুখ খুলতে পারছে না। আর ওই জমির চরে চাষিরা চাষ করতে, তাদেরকেও বর্তমানে চাষ করতে দেওয়া হচ্ছে না। এটি অবৈধ এবং এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আমরা এখনই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমি একটা টিম গঠন করে ফ্রম দি ব্লক অ্যান্ড সাব ডিভিশন আমরা পাঠিয়েছি। আমরা আইন অনুযায়ী ওখানে ব্যবস্থা নেওয়া হবে, যে কিছু মাটি কাটার যন্ত্রপাতি পাওয়া যাবে তাকে সিজ করা হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশকে রেজিস্টার করানো হবে। একদিকে আপনারা দেখলেন জলঙ্গির চর থেকে মাটি চুরি, আর এবার আপনাদের দেখাবো মুর্শিদাবাদ, সেখানে পদ্মা চুরি। মাটি মাফিয়াদের বিরুদ্ধে পদ্মা চুরির অভিযোগ সামনে আসছে। শীতের জেগে ওঠা পদ্মার চরে শয়ে শয়ে ট্রাক্টর। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে জানবো। প্রণব, যে ছবি আমরা দেখছি পদ্মার চর, সেখানে শয়ে শয়ে ট্রাক্টর দাঁড়িয়ে, কারা জড়িত, কাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের টনক কি নড়ছে না এই ছবি দেখে? দেখো, যাদের দেখার কথা সেই প্রশাসনে কিন্তু মোটা অঙ্কের টাকা নিয়ে এই মাটি মাফিয়াদেরকে সহযোগিতা করছে বলে কিন্তু অভিযোগ এলাকাবাসীদের। এবং যে পঞ্চায়েত প্রধান রয়েছেন রানীতলা, মুর্শিদাবাদের রানীতলার যে তোমার খড়িবানা পঞ্চায়েতে শঙ্করপুর যে পদ্মার চর পড়েছে, সেখানে প্রতিদিন 50 থেকে 100টি করে ট্র্যাক্টর মাটি চুরি করছে এবং রীতিমতন জেসিপি মেশিন নামিয়ে কিন্তু এই মাটি চুরি চলছে এবং গ্রামবাসীরা বাধা দিলে সেই গ্রামবাসীদেরকেও রীতিমতনভাবে হুমকি দিচ্ছে। শুধুমাত্র গ্রামবাসীদেরকে না, খড়িবানা পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তিনিও যখন বাধা দিতে গিয়েছেন বা অভিযোগ করেছেন, তখন তাকেও পাল্টা হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এবং গ্রামবাসীদের অভিযোগ যে প্রতিদিন এইভাবে ট্র্যাক্টর যাতেই গ্রামের যে রাস্তায় এবং চলাচল করা রীতিমতনভাবে তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে এবং তারা বারে বারে রানীতলা থানাকে থেকে শুরু করে বিএলএরও অফিসকে সব জায়গাতে তারা অভিযোগ জানিয়েছে। কিন্তু এইভাবে তোমার দিনে দুপুরে 50 থেকে 100টা করে ট্র্যাক্টর প্রতিদিন ঢুকছে এবং জেসিপি দিয়ে তারা মাটি, এবং শুধু তাই নয়, পদ্মাতে রীতিমতনভাবে ভাঙনের আতঙ্ক রয়েছে এবং তার ফলে এলাকাবাসীর যেরকম চাষযোগ্য জমি নষ্ট হচ্ছে, ঠিক সেইভাবে আগামী দিনে কিন্তু ভাঙনও ঘটবে। কিন্তু মানুষের অভিযোগ যে রানীতলা থানা প্রতি ট্র্যাক্টর পিছু তোমার 500 টাকা করে নিয়ে কিন্তু এই কাজ করছে বলে কিন্তু অভিযোগ এবং বিএলএরও কেউ মোটা অঙ্কের টাকা দিয়ে এই কাজ করছে মাটি মাফিয়ারা। এবং এইভাবে যদি বন্ধ না করা হয়, আগামী দিনের বৃহত্তর আন্দোলন করা হবে বলে কিন্তু গ্রামবাসীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। ধরেন রাস্তাতে মাটি বহাচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। রবিবার শনিবার এই যে আজকে অফিস বন্ধ, সেই হিসাবে ধরেন ওরা মাটিটা বহাচ্ছে, ডাক মাস্টারকে লাইন করে
মাটি পাচ্ছে। এই যে ভাটাতে ব্যবসা করছে ধরেন, এই যে আমাদের আজ নয় শনিবার রবিবার, অন্য দিনে পৌঁছে আমাদের ছাত্রের খুবই অসুবিধা হচ্ছে। একটা ছোট গাড়িগুলো সাইকেল গেলে যাচ্ছে তো সাইড দিচ্ছে না, আর রাস্তা সব কাদাতে হাঁটা যাচ্ছে না। রাস্তাতে এমনিতে ধরুন আমাদের 8 ফুটের রাস্তা, বড় বড় গাড়ি চললে যে এই রাস্তা থাকবে। যে বিডিও সাহেবকে আমি তখনও বলেছিলাম যে বিডিও সাহেব আপনি একটু এই জিনিসটা দেখেন, কিন্তু বিএলআর সাহেব কোনো ভ্রুক্ষেপ করলো না। এমনকি থানাও সে জিনিসটা আমার জন্য সেদিন গেল, কিন্তু তারপরে তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমি চাইছি যে কি প্রশাসনের সাহায্য নিয়ে ওই যাতে বন্ধ হয়। নদীর গতিপথ বদলে চর দখলের ছক, আর তারপরেই তৎপরতা। 20 জানুয়ারি এই খবর আমরা দেখাই নিউজ 18 বাংলায়। পাহাড়ি নদী বেজলের গতিপথ পরিবর্তন, নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের মির্জাংনার এই ঘটনা। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, 20 জানুয়ারি নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর কি কি তৎপরতা নজরে এলো? দেখো, 20 জানুয়ারি যেদিন এই গতিপথ বদল করা হয়েছিল বিজলি নদীর, তার পরবর্তীকালে কিন্তু নিউজ 18 বাংলার প্রথম খবর দেখা, এবং পরবর্তীকালে 21 জানুয়ারি সদর বলে একবারে গ্রাম পঞ্চায়েত ঘটনাস্থল পরিদর্শন করে। প্রথম অবস্থায় দেখা গিয়েছিল যে বিজলি নদীর গতিপথ পরিবর্তন করার একটাই কারণ ছিল যে নদী পাড়ের যে চর তা দখল করে সেখানে কিন্তু জমি বিক্রির ছক করছিল জমি মাফিয়ারা। শুধু তাই নয়, নদীর চরে কিন্তু অবৈধভাবে নির্মাণ কাজ হচ্ছিল, যা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সেই সময় ঘটনাস্থলে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা কিন্তু সেচ দপ্তরকে চিঠি লেখেন যে গোটা বিষয় নিয়ে, কারণ যে হারে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে, যেহেতু নদীতে এখন জল শূন্য বলা চলে, পরবর্তীকালে জল বাড়লে নদীর পাশের যে এলাকা সেখানে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই দিকে দৃষ্টি দিয়ে কিন্তু সেচ দপ্তরকে অভিযোগ জানানো হয়, এবং সেচ দপ্তরের আধিকারিকরা আজ ভূমি রাজস্ব দপ্তরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কতটা নদীর এলাকা রয়েছে, নদীর পাশের জমি কি নদীর জমি কিনা, বা এই যে ঘটনা, এই ঘটনার পেছনে কারা যুক্ত রয়েছেন, প্রত্যেকটি বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যেভাবে কথা বলা হয় তেমনি কিন্তু মাপযোগ করে পুরো বিষয়টি তদন্ত করা হয়, এবং তদন্ত রিপোর্ট দ্রুত কিন্তু পেশ করা হবে ভূমি রাজস্ব দপ্তরকে। তার পরবর্তীকালে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানতে পারছি। যদিও এর আগেও দেখা গিয়েছিল যে বেশ কিছু নদীতে এভাবে গতিপথ বদল করা হয়েছিল, পরবর্তীকালে আমাদের খবর দেখানোর পর পদক্ষেপ নেয় প্রশাসন। এক্ষেত্রেও কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হয় বলে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক তিনি কিন্তু জানিয়েছেন। যদিও এদিন ঘটনার পর কিছুটা হলেও খুশি স্থানীয় বাসিন্দারা, কারণ দেখা গিয়েছিল প্রায় 21 জানুয়ারির পর প্রায় দীর্ঘ সময় কেটে যাওয়ার পর কোনোভাবে তারপরেই তৎপরতা নজরে আসে। ধন্যবাদ বিশ্বজিৎ। নদী আমরা ম্যাপ নিয়ে দেখলাম ব্যাপারটা, যে এটা 4 নম্বর প্লট বা 6 নম্বর প্লট হতে পারে, আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর ইরিগেশন দপ্তর থেকেও এসছে, জলসেচ দপ্তর যারা মেইনলি নদীর ব্যাপারটা ডিল করে তারা এসছে, তারা যা বিচার করবেন বা সেই অনুযায়ী আমাদের অ্যাকশন নিতে হবে যদি অ্যাকচুয়ালি এরকম কিছু হয়ে থাকে, যদি দখল বা কিছু হয়ে থাকে আর কি। তো সেই অনুযায়ী সরকারি যা যা নিয়ম আছে সেই অনুযায়ী অ্যাকশন হয় পরবর্তীকালে। গ্রামীণ রাস্তায় লরির তাণ্ডব, অবৈধভাবে চলছে বালি পাথর বোঝাই ডাম্পার। ডাম্পারে দৌড়াতে বন্ধ হয়ে গেছে পথশ্রী প্রকল্পের কাজ। রকি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছে যাব। রকি, স্থানীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছেন ডাম্পার আজকে, কারণ পথশ্রী প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসনের পদক্ষেপ কি? তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে এলাকা রয়েছে কুশামারি, বগরিবাড়ি এবং ময়নাতুলি এলাকা, সেখানকার এলাকার বাসিন্দারা কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে সেখানে লরি এবং ডাম্পারে করে ওভারলোডিং বালি রীতিমতো গ্রামের রাস্তা দিয়ে ছুটছে। প্রায় শতাধিক গাড়ি কিন্তু দিন রাত চলার ফলে কিন্তু রাস্তার ক্ষতি হচ্ছে এবং ধুলোয় ঢেকে গেছে গোটা এলাকায়। এমনকি সেই এলাকায় যে 4 কিলোমিটার পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ সেটাও থমকে গিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন যে দিনরাত এই গাড়ি চলার ফলে, দ্রুত গতিতে চলার ফলে কিন্তু সেখানে যে ঢালাইয়ের রাস্তার কাজ হবে সেই কাজও কিন্তু থমকে গিয়েছে। বারবার এলাকার প্রশাসনকে জানিয়ে কোনো রকম কাজ হয়নি এবং তারা বাধ্য হয়ে তারা কিন্তু এদিন রীতিমতো ডাম্পার এবং গাড়িগুলিকে আটকে নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান এবং গোটা ঘটনা প্রসঙ্গে কিন্তু তারা দাবি করেন যে মুখ্যমন্ত্রী যেখানে গ্রামের রাস্তা দিয়ে ভারী গাড়ি যান চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে, সেখানে পুলিশ প্রশাসন কোনো রকম ভাবে নজরদারি করছে না। ওভারলোডিং বালি বোঝাই গাড়িগুলি জলঢাকা থেকে বালি তুলে গ্রামের মাঝ দিয়ে যাচ্ছে, যার ফলে সমস্যা হচ্ছে তাদের। বর্ষার আগে যদি পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শেষ না হয় সমস্যায় পড়বে প্রায় 3টি গ্রামের বাসিন্দারা। অতি অবিলম্বে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা, নাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন গ্রামের মানুষ, এমনটাই কিন্তু হুঁশিয়ারি